হাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ আর অল ওয়েল এবং তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। তো এখানে তোমাদের প্রশ্নতে দুইটি অপশন দিয়েছিল, একটা হচ্ছে কিংবদন্তি অথবা মিথ। তো এখানে আমরা মেইনলি কিংবদন্তি আর স্মৃতিকথা এই দুটো নিয়ে আলোচনা করব এবং এই দুইটি প্রশ্নই তোমাদের এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাদের 4+4 মার্কস থাকে। ওকে, দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কিংবদন্তি। কিংবদন্তি জিনিসটা কি সেটা আমরা বুঝবো। দেখো কার্ডটা একটু চেঞ্জ করে নি। সাধারণত বিশেষ কোনো অঞ্চলে সংঘটিত কোনো ঘটনা বা চরিত্র কেন্দ্রিক কাহিনী যা সেই অঞ্চলের মানুষ প্রজন্ম পরম্পরায় মনে রাখে এবং বিশ্বাস করে ও পরবর্তী প্রজন্মের কাছে প্রচার করে তাকে কিংবদন্তি বলে। তাহলে কিংবদন্তি কি বলতো, কোনো একটা ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার ক্ষেত্রে কোনো একজন থাকবে যাকে কেন্দ্র করেই ঘটনাটা মেন বর্ণনা থাকবে, আর সেটাই হচ্ছে কিংবদন্তি। যদি আমরা উদাহরণ হিসেবে বলি তাহলে যদি আমরা সকলেই জানি যে রামায়ণে রামের চরিত্র, তাহলে রামায়ণে যে রামের চরিত্র রয়েছে এই রামের চরিত্র একটা কিসের উদাহরণ? কিংবদন্তির উদাহরণ। ওকে, দেখো তোমরা বড় প্রশ্ন করার আগে আমি তোমাদের সবসময় একটা কথা বারবার বলি যে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের আগে কনসেপ্ট ক্লিয়ার করবে। আর কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ইতিহাসের ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক পেয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টারে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছি। তোমরা যে চ্যাপ্টারের বড় প্রশ্ন পড়তে যাবে আগে ওই চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিও দেখবে, দেন বড় প্রশ্ন পড়বে। তারপরে তোমরা এমসিকিউ এসিকিউ প্র্যাকটিস করো, 100% তোমরা পরীক্ষায় সব প্রশ্ন কমন পাবে। তো যাই হোক, সেখানে আমরা কিংবদন্তি, মিথ, স্মৃতিকথা সব নিয়ে আলোচনা করে রেখেছি। ভিডিওটা একবার তোমরা অবশ্যই দেখতে পারো। হ্যাঁ, সরি একটু দেখো। তাহলে প্রথমে আমরা দেখব অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তির কি ভূমিকা রয়েছে। তাহলে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে সভ্যতা নিরূপণ করা। দেখো বহু ক্ষেত্রে কিংবদন্তি কাহিনীগুলিকে ইতিহাসের দর্পণে ফেলে সত্যকে তুলে ধরা হয়। যেমন বাংলার কিংবদন্তি চরিত্র রঘু ডাকাতের কালী পূজার ভিত্তিতে বর্তমানে একটি কালী মন্দিরকে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ অতীত এখানে কি সভ্যতা নিরূপণ করা, তাহলে অতীতের বিভিন্ন ঘটনাগুলোকে কেন্দ্র করে কি করা হয়, তোমার সভ্যতাকে চিহ্নিত করা হয়। এখানে উদাহরণ হিসেবে কি হচ্ছে, বাংলার যে কিংবদন্তি একটা চরিত্র আছে সেটা হচ্ছে রঘু ডাকাত। এই রঘু ডাকাতের কালী পূজার ভিত্তিতে একটা কালী মন্দিরকে চিহ্নিত করা গেছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক ভিত্তি। দেখো কিংবদন্তি কাহিনীগুলি ঐতিহাসিক ভিত্তি হিসেবে কাজ করে। ঐতিহাসিক ভিত্তি মানে ইতিহাসের একটা দলিল বলা যেতে পারে। দেখো যেমন কিংবদন্তি চরিত্র বিক্রমাদিত্যের কার্যকলাপ আসলে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তেরই কার্যকলাপের বিবরণ। তাহলে বিক্রমাদিত্যের যে কার্যকলাপ সেটা কি, সেটা আসলে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যকলাপ বিবরণ। এটা ঐতিহাসিক ভিত্তিকে সাপোর্ট করছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক তথ্য আবিষ্কার। নতুন ঐতিহাসিক তথ্য আবিষ্কার। দেখো কিংবদন্তির উপর ভিত্তি করে নতুন ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার হয়েছে। যেমন উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদেরকে উদাহরণগুলো লিখতে হবে খাতায়। দেখো বিভিন্ন কিংবদন্তির সূত্র ধরে পূর্ববঙ্গের সীতারকোটে পরীক্ষামূলক খনন কার্য চালিয়ে প্রাচীন বৌদ্ধ বিহারের নিদর্শন পাওয়া গেছে। কবে? সেটা 1968 খ্রিস্টাব্দের নিদর্শনটা পাওয়া গেছে। নেক্সট হচ্ছে আর্থ সামাজিক অবস্থার ধারণা, অর্থাৎ কিংবদন্তির সময় সেই সময়কার কিরকম অর্থ সামাজিক ব্যবস্থা ছিল সেটারও ধারণা পাওয়া যায়। এখানে কি রয়েছে দেখো,
কিংবদন্তিগুলি সমকালীন আর্থ সামাজিক অবস্থাকেও তুলে ধরে, অর্থাৎ সেই সময়কার আর্থ সামাজিক অবস্থাকে তুলে ধরে। ওকে, দেখো সমকালীন সামাজিক রীতিনীতি, সংস্কৃতি ও অর্থনৈতিক চিত্র উঠে আসে কিংবদন্তির হাত ধরে। যেমন উদাহরণ হিসেবে যদি দেখি, রবিনহুড চরিত্রের মধ্য দিয়ে সমকালীন সমাজে ধনী দরিদ্র বৈষম্যের দিকটি উঠে এসেছিল। রবিনহুড যে চরিত্র, বিখ্যাত চরিত্র, এক্ষেত্রে মেইনলি কি ধনী দরিদ্রের যে বৈষম্য ছিল সেই সময়কার, সেটা তুলে ধরা হয়েছে। তাহলে এটা ছিল কিংবদন্তি আর কিংবদন্তির অতীত পুনর্গঠনের ভূমিকা। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে স্মৃতি কথা। তাহলে প্রথমে আমরা কিংবদন্তি আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব স্মৃতি কথা। আচ্ছা, তোমাদের প্রশ্নটা একবার দেখি তো, কিংবদন্তি বা মিথ। ঠিক আছে, তাহলে কিংবদন্তি বা মিথ, এই দুটোর মধ্যে কিংবদন্তি আলোচনা করলাম এবং দ্বিতীয় অপশন সেটা স্মৃতি কথা রয়েছে, সেটা আলোচনা করব। স্মৃতি কথা এবার কাকে বলে দেখো। স্মৃতি কথা নাম শুনে আমরা বুঝতে পারছি যে আমাদের কোনো ঘটনা যখন স্মৃতিতে থেকে যায় এবং সেটাকে স্মরণ করে যখন আমরা কিছু বিবরণ করি, সেটাকে বলা হয় স্মৃতি কথা। ওকে, দেখো, ইতিহাসের অন্যতম মৌখিক উপাদান হলো স্মৃতি কথা। তাহলে স্মৃতি কথা কি? একটা মৌখিক উপাদান। ব্যক্তি তার জীবনে অনেকটা সময় অতিক্রম করার পর তার জীবনে ফেলে আসা কোনো ঘটনা স্মৃতিতে চলমান থাকলে তাকে স্মৃতি কথা বলে। অর্থাৎ আমাদের দেখো, আমরা তো আমাদের বয়স, যেমন আমার বয়স প্রায় 27 বছর প্লাস, তাই কি না? তো এই 27 বছর প্লাসে তো আমার জীবনে যা যা ঘটেছে প্রত্যেকটা দিনের কথা কি আমি বলতে পারবো? নিশ্চয় না। কিন্তু যে যে ইম্পর্টেন্ট দিন, যেমন আমি ক্লাস 5-এর প্রথম দিন স্কুলের কথা কোনোদিন ভুলতে পারবো না। ক্লাস 3-তে আমি স্কুলে একদিন অনেক কেন্দ্রে ছিলাম, সেটা ভুলতে পারবো না। ক্লাস 10-এর অনেক দিনের বন্ধুদের সঙ্গে কাটানো স্মৃতি, কিছু কিছু স্পেসিফিক, সেগুলো ভুলতে পারবো না। তো এইরকমই সেখান থেকে যখন আমি কোনো কিছুকে বর্ণনা করব আমার পুরনো স্মৃতি থেকে, সেটা হচ্ছে স্মৃতি কথা। তো যাই হোক, আমাদের কথা তো আর ইতিহাসে হবে না। যেমন তেমন মানুষের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু পার্সোনালিটি দেখবো। যেমন দেখো, নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি, অর্থাৎ তিনি নেতাজি সম্পর্কে এই বইটা লিখেছিল। নেতাজিকে তিনি যেমনটা দেখেছিল তার স্মৃতি থেকে নেতাজিকে তিনি উল্লেখ করে লিখেছিলেন। আশা করি স্মৃতি কথা জিনিসটা কি তোমরা বুঝতে পারলে। ওকে, দেখো, মেন যেটা প্রশ্ন সেটা হচ্ছে অতীত স্মরণ করার ক্ষেত্রে এই স্মৃতিকথার ভূমিকাটা কি। অতীতকে স্মরণ করার ক্ষেত্রে স্মৃতিকথার ভূমিকাটা কি সেটা আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে ইতিহাস ও স্মৃতিকথা। দেখো, ইতিহাস ও স্মৃতিকথার মধ্যেও কিছুটা হলেও সম্পর্ক রয়েছে। অতীত দিনের ঘটনা যেমন ইতিহাসের স্থান পায়, তেমনি অতীত কাহিনীও স্মৃতিকথায় স্থান পায়। বর্ণনা করা কিছু নাই, খুব ইজি ভাষায় লেখা আছে। দেন 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাস্তব অভিজ্ঞতার বিবরণ। দেখো, স্মৃতিকথায় যে কাহিনী বর্ণিত হয় তা কোনো ব্যক্তি বিশেষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাস্তব অভিজ্ঞতার বিবরণ বলা চলে। অর্থাৎ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কোনো কিছু বর্ণনা করছি, সেটাই তো স্মৃতিকথা। 3 নম্বর গুরুত্বপূর্ণ ঘটনার উপস্থাপন। দেখো, স্মৃতিকথায় লেখকের কলমে তার অতীত জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা উঠে আসে না, যেটা তোমাদের একটু আগে বললাম। এক্ষেত্রে শুধুমাত্র বিগত দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর উপরে আলোকপাত করা হয়, তাই কি না? এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বিশেষ অনুভূতির বহিঃপ্রকাশ। এটা ইম্পর্টেন্ট। দেখো, দক্ষিণারঞ্জন বসুর লেখা ছেড়ে আসা গ্রাম নামে স্মৃতিকথায় আমরা দেশ ভাঙার ইতিহাস ও যন্ত্রণার বিশেষ অনুভূতির বহিঃপ্রকাশ লক্ষ্য করে থাকি। ছেড়ে আসা গ্রাম অর্থাৎ যখন 1971 সালে 1947 সালে আমাদের যখন দেশ ভাগ হয়, হ্যাঁ, ভারত আর পাকিস্তানে, তখন কি হয়েছিল? ভারতের বেশিরভাগই মুসলিমরা পাকিস্তানে গিয়েছিল এবং পাকিস্তানের যে হিন্দু, তখন পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান আর এখনকার বাংলাদেশ পূর্ব পাকিস্তান, সেখান থেকে বিভিন্ন হিন্দুরা ভারতবর্ষে এসেছিল। আর সেই ক্ষেত্রে যে ছেড়ে আসা গ্রাম, এইটা যখন তুমি পড়বে তখন সেই মানুষটার যে কষ্ট হয়েছিল, যে দুঃখ হয়েছিল, সেটার বহিঃপ্রকাশ ঘটে। স্মৃতিকথা কথার ক্ষেত্রে আরেকটা পয়েন্ট থাকা উচিত ছিল 5 নম্বর, যাই হোক আমি লিখতে ভুলে গেছি, তোমরা অ্যাড করে নিতে পারো। হ্যাঁ, সেটা হচ্ছে স্মৃতিকথাতে অনেক সময়
লেখক তার সহানুভূতি বেশি বাড়িয়েও প্রকাশ করে দেয়, তাই না? যে কোনো একটা ঘটনা ঘটেছে ঠিক আছে, কিন্তু সেটাকে রং চং মাখিয়ে একটু বেশি করে অনেক সময় বলা হয়। এটাও একটা স্মৃতি কথা, কিন্তু এটা ডিমেরিটস বা আমরা বলতে পারি যেটা খারাপ দিক, বাকি বেশিরভাগই ক্ষেত্রে ভালো দিক রয়েছে। তো এই ছিল তোমাদের কিংবদন্তি আর স্মৃতিকথা সম্পর্কে আলোচনা, এবং কিংবদন্তি আর স্মৃতিকথার গুরুত্ব, বিশেষ করে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে এদের কি গুরুত্ব সেটা আমরা আলোচনা করলাম। তোমরা যারা এই চ্যাপ্টারের পুরো ফার্স্ট পার্ট 1 কনসেপ্ট ভিডিওটা দেখবে তাদের ক্ষেত্রে দেখবে এখানে যে তোমাদের যে কটা পয়েন্ট আছে, কিংবদন্তি বলো, মিথ বলো, বা স্মৃতিকথা বলো, বা লোককথা বলো, সব এগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে। ওকে, যাই হোক, আশা করি তোমাদের ক্লাসটি সাহায্য করেছে, এবং তোমরাও বাংলার স্কুলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো, এবং ক্লাসগুলো অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে আমারও ভালো ভালো তোমাদের জন্য নোট তৈরি করতে আরো কি বলবো এনার্জি পাবো। যাই হোক, চলো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।